এক মুহূর্তের জন্য আসলে আমার দুই চোখ কপাল উঠে গিয়েছিল এটা দেখার পর। প্রথম দেখা আমি মনে করেছিলাম Oppo S6X স্মার্টফোনটি হতে পারে, বাট পরে দেখলাম যে MediaTek Dimensity 6300A 5G যুক্ত চিপসেটটির সাথেই নিয়ে আসতে চলেছে Oppo আপকামিং K14X, যেটা অলরেডি ইন্ডিয়ান মার্কেটে 13 কিংবা 15,000 রুপির মধ্যে পাওয়া যাচ্ছে। তবে বাংলাদেশে কোন প্রাইস পয়েন্টে লঞ্চ হবে, আদৌ কি নেওয়া উচিত, এই প্রাইস পয়েন্টের মধ্যে টুকিটাকি সবকিছুই জানাবো এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে বরাবর মতো লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করতে ভুলবেন না। ডিজাইনের প্রসঙ্গে কথা উঠলে আহামরি খুব একটা চেঞ্জ আনে না, অ্যাজ ওয়েল এজ সিমিলারই রাখার চেষ্টা করেছে তারা। ব্যাকে এক প্রকার প্যাটার্ন দিয়েছে, তবে ফুল বডি প্লাস্টিক, বাজেট অনুযায়ী কনসিডার করতে হবে। ফিজিক্যাল ওভারভিউর ক্ষেত্রে আমরা এখানে প্রাইমারি স্পিকার আর হেডফোন জ্যাকের গঠনটা দেখতে চলেছে, যেখানে একটি সিম আর একটি মেমোরি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ বুঝতে পারছেন সেকেন্ডারি স্পিকার এখানে থাকছে না। ওভারঅল ভালো লাগার বিষয় 212 গ্রাম ওজন আর 8.6 মিলিমিটার থিকনেস যুক্ত স্মার্টফোনটিতে IP64 এর রেটিং এর পাশাপাশি এর ভেতরে কিন্তু ইনক্লুড করা হয়েছে আবার 6500 mAh একটি ব্যাটারি। তবে ভালো লাগার বিষয় এটা কোনো আপনার সিলিকন কার্বন ব্যাটারি না, এটি আপনার লিথিয়াম পলিমার ব্যাটারি। ফলে আপনি ব্যাটারি লাইফ কিন্তু 2 দিনের বেশি কিন্তু পাবেন নর্মালি ইউজারিং এর ক্ষেত্রে। যাকে 0 to 100% চার্জ করার জন্য বক্সে 45 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিকও দেওয়া হয়েছে। আর বক্স কন্টেন্ট নিয়ে কত উঠলে অ্যাজ ওয়েল এজ এখানে এসেনশিয়াল সবকিছুই দেওয়া হয়েছে। ওভারঅল স্মার্টফোনটির লুকটা কিছুটা Oppo A6X থেকে কপি করেছে বলতে বাধ্য। যার ফোনটা আসলে এবার আমরা দেখতে পারবো একটি HD+ রেজুলেশনে IPS LCD প্যানেল, ডিসপ্লে সাইজ অলমোস্ট 6.75 ইঞ্চ। তবে HD+ শব্দটি খারাপ লাগতে পারে, যেখানে 700 নিটসের HBM ব্রাইটনেস সহ একটি পাঞ্চল ডিসপ্লে এবারে প্রোভাইড করেছে। তবে চিনাম বেজেল কিছুটা মোটা মনে হতে পারে। আর 120 হার্জের রিফ্রেশ রেটটাও আপনার নামমাত্র কাজের না, ম্যাক্সিমাম ক্ষেত্রে 60 to 90 হার্জে ওঠানামা করবে। বাট ওভারঅল মাল্টিমিডিয়া কিংবা কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে আপনি যদি একদম কাছ থেকে দেখতে চান তাহলে কিছুটা রেজুলেশনের ঘাটতি দিবে। তবে এই বাজেটে এর থেকে বিকল্প উপায় রয়েছে, আমি মনে করি যেটা ভিডিও শেষে আমি বলবো। বেসিক্যালি এই বাজেটে HD+ রেজুলেশনটা মানানসই না। যদি 15,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আসতো তাহলে সেটা একটা বিষয় ছিল। আউট অফ দ্য বক্স Android 15 আর ব্যাক এন্ডে ColorOS 15 থাকছেন, যেখানে গাদা গাদা অ্যাডস এবং ব্লুটুথ থাকছে, যেগুলো চাইলে আনইনস্টল কিংবা অফ করে দেওয়া যায়। তবে জানা গিয়েছে মেজর 2 বছরের এখানে আপডেট দেওয়া হতে পারে। আর UI সেকশনে যে সব অ্যানিমেশন একদমই স্মুথ পাবেন তাও অনেকটাই কস্ট কাটিং করেছে। যেহেতু বাজেট ক্যাটাগরি একটা স্মার্টফোন 4128 আর 6128 এই দুটি র্যাম ব্যান্ডে অ্যাভেলেবেল করেছে তারা। তবে 4128 এটা নেবেন না, এটা জাস্ট তাদের প্রাইসিংটা কিছুটা কম দেখানোর জন্যই করে। যদি নেওয়ার স্বাদ সত্যিই জাগে তাহলে 6GB র্যাম ব্যান্ডটাই নেওয়ার চেষ্টা করবেন, যেখানে UFS 2.2 এর স্টোরেজ টাইপ আর LPDDR4X এর র্যাম টাইপ থাকে। কিছুটা ভালো রিড এবং রাইটের স্পিড পাচ্ছিলাম। আর এখন যদি চিপসেটের প্রসঙ্গে কথা ওঠে, ভাবতে পারেন খুবই পাওয়ারফুল একটা চিপসেট 5G এর ক্ষেত্রে MediaTek Dimensity 6300। আসলে এটা খুবই পুরনো একটা চিপসেট 5G এর ক্ষেত্রে, যেটা আপনার 6 বেস অক্টা কোরের উপর তৈরি করা। বাট ইন মাই ওপিনিয়ন আমি আশা করেছিলাম এখানে MediaTek Dimensity 7300 দিলে ভালো হতো। ফলে আপনি রেগুলার মাল্টিটাস্কিং গুলো ইজিলি হ্যান্ড ওভার করতে পারবেন। তার সাথে PUBGর মতন গেমগুলো, হাই গ্রাফিক্স গেমগুলো প্লে না করাই বেটার হবে। তবে মিডিয়াম কিংবা লো গ্রাফিক্সের গেমগুলো ক্যাজুয়াল কিংবা টাইম পাসের জন্য ইজিলি প্লে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা দিবে না। বাট লং টাইম গেমিং করলে কিছুটা হিট হয়, যার ফলে ল্যাগ এবং ফ্রেম ড্রপ দেখা দেয়। সত্যি বলতে পারফরমেন্স সেকশন নিয়ে খুব একটা স্যাটিসফাইং আমি নয়। তবে ক্যামেরার ব্যাপারে কি বলবেন, ফ্রন্টে জাস্ট 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ইউজ করেছে, যেটা আমরা 8-10,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে দেখে থাকি। তাই সেলফির ক্ষেত্রে অনেক বাজে একটা এক্সপিরিয়েন্স এখান থেকে আপনি পেতে পারেন। আর ব্যাকে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই কাজে, সেকেন্ডারিতে একটা অক্সিলারি লেন্স, যেখানে পোর্ট্রেট আপনি 2x এর ছবিগুলো তুলতে পারবেন, তাও ডিজিটালি জুমিং এর ক্ষেত্রে। বাট ব্যাক ক্যামেরা কোয়ালিটি অল ওভার প্রপার লাইট কন্ডিশনে কিংবা ডে লাইট কন্ডিশনে কিছুটা ব্যাটারি ছিল। এখন যদি প্রাইজিং এর কথা ওঠে, ইন্ডিয়ান মার্কেটে এটা আপনার 16 কিংবা 17,000 রুপির মধ্যেই লঞ্চ হয়েছে। তবে ইন্ডিয়াতে আপনি এটা অফার প্রাইজের মাধ্যমে 13 কিংবা 15,000 রুপির মধ্যেই নিতে পারবেন। আর বাংলাদেশের কথা উঠলে এখানে অলমোস্ট 20-22,000 টাকার মধ্যে এটা লঞ্চ হলেও হতে পারে, তাও আনঅফিসিয়াল ভাবে। আর অফিসিয়াল ভাবে লঞ্চ হলে এর প্রাইস একদম আকাশচুম্বী থাকবে, যেটা ধারণা করা হচ্ছে 20 কিংবা 25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে লঞ্চ হতে পারে। বাট আমি মনে করি এই বাজেটে এই স্মার্টফোনটি না নিয়ে 20-25,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু Realme P4X ওইটাও অ্যাভেলেবেল রয়েছে। তবে বাজেট যদি কিছুটা কম হয়, আপনার 17 কিংবা 18,000 টাকা, তাহলে সেক্ষেত্রে আপনি iQ Z10Xও দেখতে পারেন। এখন ওভারঅল বাকিটা স্বাধীন দেশের, আপনারা স্বাধীন নাগরিক, আপনাদের ভালো মন্দ বোঝার ক্ষমতা অবশ্যই রয়েছে। তাই আপনার মূল্যবান মন্তব্যটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। তবে আপনার মতো এই বাজেটে কোন স্মার্টফোনটি আপনি নিতে চান তাও কমেন্টে জানাতে ভুলবেন না।